জেমস ডেভিস ছিল এক অন্যরকম চোর। চুরি করার জন্য তার কোনো পার্টনার অথবা কারো সাহায্য সহযোগিতার কোনো প্রয়োজনই পড়ে না। চোর হলে কি হবে, বেচারা কিন্তু বেশ ভালো মানুষও বটে, কারণ এত বছর যাবৎ সে চুরি করে আজও পর্যন্ত কোনো ব্যক্তির শারীরিক ক্ষতি সে করেনি। আর এই বান্দা একা চুরি করলে কি হবে, তার টার্গেট কিন্তু সবসময় বড় বড় এবং দামি জিনিসের প্রতি। চুরিগুলো সে এমন সব টেকনিকে করত যার কারণে তাকে কেউ কখনো ধরতেও পারত না। আপনারা হয়তো এতক্ষণে বুঝে ফেলেছেন যে আমি সেই জনপ্রিয় ক্রাইম 101 মুভিটার কথা বলছিলাম। এই মুভিটা কিন্তু এই বছরই রিলিজ হয়েছে। তো আর দেরি না করে আমি গল্প শুরু করি, আর এই ফাঁকে আপনারা ভিডিওটিকে লাইক করে নেবেন। গল্পের শুরুতেই আমরা আজকের মুভির মেইন চরিত্র জেমস ডেভিসকে দেখতে পারি। এ সময় সে কোনো একটি জায়গায় চুরি করবে বলে রেডি হচ্ছিল। প্রথমেই সে পুরো শরীর স্যানিটাইজ করে নেয়। এ সময় আমরা দেখতে পারি সে এতটাই সচেতন যে চামড়া ঘষলে এক ধরনের ময়লা বের হয়ে আসে, সেগুলো সে পরিষ্কার করছে। পাশাপাশি মাথার চুল এবং ড্যান্ড্রাফ সবকিছুই সে পরিষ্কার করে ফেলছে, যেন ক্রাইম স্পটে পুলিশ কোনো প্রকার প্রমাণই না পায়। আর এভাবে রেডি হয়ে সে তার সাথে গান এবং একটি ব্রিফকেস নিয়ে বাসা থেকে বের হয়। সে সোজা তার গাড়িতে গিয়ে বসে। এরপর সে ট্র্যাকিং ডিভাইসটি ওপেন করে নেয়। গাড়িতে উঠেই মাসুদ নামের একজন ব্যক্তিকে সে ফলো করতে শুরু করে। আসলে মাসুদ নামের সেই ব্যক্তির গাড়িতে সে আগে থেকেই ট্র্যাকার লাগিয়ে রেখেছিল। এখন সে ট্র্যাকারের মাধ্যমেই সে তাকে ফলো করছে। পথের মধ্যে একটি বিশেষ জায়গায় গিয়ে ডেভিস মাসুদের গাড়িকে ওভারটেক করে। এমনকি মাসুদের গাড়ির সামনে তার গাড়িটি সে ব্রেক করে নেয়। মাসুদ তখন গাড়ি থেকে বেরিয়ে আসে। ডেভিসও তার গান নিয়ে গাড়ি থেকে বের হয়ে আসে এবং তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। এ সময় মাসুদ বেশ ভয় পেয়ে যায়। ডেভিস বলে, যদি আমার সব কথা শোনো তাহলে তোমার কোনো ক্ষতি আমি করব না। মাসুদ সঙ্গে সঙ্গে স্যারেন্ডার করে দেয়। এ সময় ডেভিস গাড়ির ডিকি খুলে মাসুদকে সেই জায়গাতে ঢুকে যেতে বলে। ডেভিস মাসুদের কাছ থেকে তার ফোনটি নিয়ে নেয়, এমনকি সে ফোনের পাসওয়ার্ডও নিয়ে নেয়। কি আপনারা মনে করছেন সে এখন তার ফোন চুরি করছে? মোটেও না। ডেভিসকে এত ছ্যাঁচড়া চোর মনে করলে চলবে না। মূলত তার উদ্দেশ্য এর চেয়েও বড় কোনো কিছুর প্রতি। অন্যদিকে আমরা দুটি কাজিনকে দেখতে পারি। একজনের নাম বেন, অন্যজনের নাম আলী। তারা গাড়ি ড্রাইভ করে একটি জুয়েলারি শপে ঢুকে পড়ে। শপের মালিকের নাম স্যামি। স্যামি এ সময় বেন এবং আলীকে ডায়মন্ডের স্যাম্পল দেখায়, এমনকি সেগুলো তার ব্যাগে ঢুকিয়ে নিতে বলে। এরপর স্যামি আলীকে বাইরে রেখে শুধুমাত্র বেনকে নিয়ে ভিতরে ঢোকে। ভিতরে ঢুকে সে বেনকে বলে বাইরে যে ডায়মন্ডগুলো সে দেখিয়েছে সেগুলো সব নকল ছিল, আর ওগুলো দিয়ে শুধুমাত্র সবার চোখে ধুলো দেওয়া হয়। এরপর স্যামি আসল ডায়মন্ড বের করে বেনের সামনে নিয়ে আসে, আর এই ডায়মন্ডগুলোর মূল্য প্রায় $30 লক্ষ। স্যামি এই ডায়মন্ডগুলো বেনের পায়ে বেঁধে নিতে বলে, এমনকি এই বিষয় সম্পর্কে আলীকে কোনো কিছুই জানাতে না করে। এ সময় ডেভিস গাড়ি নিয়ে সে জায়গাতে উপস্থিত হয়। ডেভিস তখন মাসুদের ফোন দিয়ে স্যামির কাছে একটি মেসেজ পাঠায়। সে লেখে, আমি জায়গা মতো পৌঁছে গেছি। আর এ সময় আমরা বুঝতে পারি যে ডেভিসের আসল প্ল্যানটা কি ছিল। তো যাই হোক, এই মেসেজ দেখে স্যামি মনে করে যে মাসুদি হয়তো সেখানে উপস্থিত হয়েছে। তাই সে আলী এবং বেনকে সেই সব থেকে দ্রুত বেরিয়ে যেতে বলে। বেন এবং আলী বেরিয়ে যাওয়ার আগে স্যামি তাদেরকে একটি গান ধরিয়ে দেয়। সে আরও বলে, জায়গা মতো না পৌঁছা পর্যন্ত মাসুদের গাড়ি তোমাদেরকে অবশ্যই ফলো করবে। এরপর তারা গাড়িতে গিয়ে বসে। রওনা হওয়ার সময় থেকে তারা মনে করে মাসুদ অবশ্যই তাদেরকে ফলো করছে, অর্থাৎ তাদের পেছনের গাড়িটাই হয়তো মাসুদের। কিন্তু সত্যি বলতে সে গাড়িটা কিন্তু মাসুদের ছিল না, সে গাড়িটা ড্রাইভ করছিল ডেভিস নিজেই। এরপর পথের মাঝে ডেভিস তাদের গাড়ি আটকে দেয়। সে সোজা দুজনকে গান পয়েন্টে নিয়ে নেয়। এতে তারা দুজনই অনেকটাই ঘাবড়ে যায় এবং সেই মুহূর্তে আত্মসমর্পণও করে। ডেভিস তখন তার ফোন বের করে একটি লাইভ ফুটেজ দেখায়। লাইভ সে ভিডিওতে দেখা যায় ডেভিসের একটা লোক বেনের বাসার সামনে একটি গাড়ি পার্ক করে রেখেছে। আর এই ভিডিও দেখে সে বেনকে বলে যে যদি তার কথা মতো না চালা হয় তাহলে অবশ্যই বেনের পরিবার উড়িয়ে দেওয়া হবে। এরপর ডেভিস বেনকে বাইরে বের হতে বলে। বেনও আর কোনো প্রকার উপায় না পেয়ে বাইরে বের হয়ে আসে। ডেভিস তখন সে ডায়মন্ডগুলো দিয়ে দিতে বলে। বেন তখন ডায়মন্ড ভর্তি সে ব্রিফকেসটা দিতে চায়। ডেভিস কিন্তু এতটাও বোকা না। সে বলে, আমি জানি ব্রিফকেসের সব ডায়মন্ডই ফেক ডায়মন্ড। সে অরিজিনাল ডায়মন্ড বের করতে বলে। বেন তখন বুঝতে পারে যে এই বান্দা সবকিছু জেনে শুনেই মাঠে নেমেছে, তাকে ফাঁকি দেওয়া আর কোনোভাবেই সম্ভব না। তাই সে তার পায়ে রাখা সে ডায়মন্ডগুলো বের করে তার হাতে দিয়ে দেয়। এরপর ডেভিস গাড়ির সিটে বসতেই আলী তখন পাশের গাড়ি থেকে তাকে গুলি করে বসে। কিন্তু সৌভাগ্যবশত এই গুলিটা শুধুমাত্র গাড়ির গ্লাসটা ভেঙে ফেলে। ডেভিসের কোনো কিছুই হয় না। এ সময় ভাবছিলাম যে অবশ্যই ডেভিস তাদেরকে আক্রমণ করে বসবে, কিন্তু সে তাদেরকে আক্রমণ করে না। প্রথমে বলেছিলাম না ডেভিস কারোর উপরে আক্রমণ করতে পছন্দ করে না, সে এবার সেটাই করলো। সে তার গাড়ি নিয়ে সোজা পালাতে শুরু করে। একটা মুহূর্তে বেন এবং আলীর চোখকে ফাঁকি দিয়ে সে তার গাড়ি নিয়ে পালাতে সক্ষম হয়। সে পার্কিং লটে ঢুকে সে গাড়িটা ঢেকে নিয়ে আরেকটি গাড়ি নিয়ে সেখান থেকে সেফলি বের হয়ে যায়। এরপর সিনটি শিফট হয়। আমরা দুজন ডিটেকটিভকে দেখতে পারি। একজনের নাম লু, অন্য একজন টিলম্যান। তারা তখন বেন এবং আলীকে অনেক কথাই জিজ্ঞাসাবাদ করছিল। বেন এবং আলীকে তাদেরকে জানায় সে চোর অনেক আগে থেকেই তাদের সকল ডিটেলসই জানতো। তা না হলে পারফেক্ট লোকেশন এবং পারফেক্ট টাইমিং সে কিভাবে জানতো। লু এবং টিলম্যান খুব ভালোভাবে বুঝতে পারে যে এটা সেই চোর ছিল, যে চোরটাকে তারা বহু বছর যাবৎ খুঁজে বেড়াচ্ছে। আর এই চোরের চুরির কিছু পার্সোনাল প্যাটার্নের জন্য তাকে কোনোভাবে ধরা যায় না। এই যেমন সে কারোর উপর আক্রমণ চালাবে না, এমনকি তার কোনো ক্লুও পাওয়া যাবে না। যার কারণে দুই ডিটেকটিভ মিলে অনেকটাই টেনশনে পড়ে যায়। তাদের সামনে চুরির আর একটি ফাইল চলে আসলো।
কিন্তু এই চোরটাও সেই একই চোর যাকে তারা ধরতে পারছে না। অন্যদিকে আমরা ডেভিসকে দেখতে পারি। বাসায় ফিরে একটি মগের ভিতরে সে ডায়মন্ডগুলোকে সে রাখে। হঠাৎ সে খেয়াল করে তার মাথায় কিছুটা রক্ত লেগে আছে। তখন সে মাস্ক চেক করতে শুরু করে। মাস্কেও বেশ রক্ত লেগেছিল তখন। এ সময় সে বুঝতে পারে আলী যখন গ্লাসে শ্যুট করেছিল তখন গ্লাসের একটি টুকরো এসে তাকে হয়তো আঘাত করেছিল, আর সে আঘাত থেকেই রক্তপাত হয়েছে। বড়সড় কোনো ক্ষতি হয়নি, তবুও ডেভিস বেশ টেনশনে পড়ে যায়, কারণ সে ভাবতে থাকে যে এইটুকু ক্লুর জন্য সে ধরা পড়ে যাবে কিনা। এরপর সিনটি শিফট হয়। ডেভিস তখন মানি নামের একজন ব্যক্তির সাথে কথা বলছিল। এ সময় সে তার আশঙ্কার কথাই জানাচ্ছিল, অর্থাৎ তার যে এই রক্তপাত ঘটেছে সেটার জন্য সে ধরা পড়ে যাবে কিনা। মানি নামের এই লোকটা কিন্তু ডেভিসের কাছ থেকে চোরাই মাল কিনে নেয়। এ সময় ডেভিসের সে সব কথাই শোনে, কিন্তু সে আবারও আরেকটি চুরির প্ল্যান তাকে জানায়। পাশাপাশি সে ডেভিসকে বলে এই চুরিটা যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে অনেক টাকার মালিক হয়ে যাবে। কিন্তু ডেভিস সেই চুরির পুরো প্ল্যান শুনে অনেকটাই আগ্রহ হারিয়ে ফেলে, কারণ চুরিটা করতে হবে দিনের বেলায়, যেটা অনেক রিস্কি ছিল, আর সে কখনোই কোনো চুরি রিস্কের মধ্যে দিয়ে করতে চায় না। কিন্তু মানি যে কোনোভাবেই হোক তাকে কনভিন্স করার চেষ্টা করে। শেষমেশ ইচ্ছা না থাকলেও ডেভিস তার কথায় রাজি হয়। এমনকি চলে যাওয়ার সময় তাদের কফির মগ দুটো বদল করে নেয়, কারণ সে কফির মগে ছিল ডায়মন্ড। এরপর ডেভিস সোজা বাসায় চলে আসে। সে তখন তার পরবর্তী চুরির প্ল্যান করতে থাকে। আর এই চুরি করার জন্য সে প্রথমত ইন্স্যুরেন্স কোম্পানির স্টাফদের প্রোফাইল চেক করতে শুরু করে। অনেক মানুষের প্রোফাইল ঘেটে শেরন নামের একটি মেয়েকে সে টার্গেট করে বসে। এরপর দিন গোপনে সে একজন হ্যাকারের সাথে দেখা করে। হ্যাকারকে বলে শেরন নামের এই মেয়েটার সকল ডিটেলস আমার লাগবে। অন্যদিকে দেখা যায় মানি নামের সে ব্যক্তিটা ওরমন নামের আরেকটি চোরের সাথে সকল ডিটেলস শেয়ার করছে, এমনকি তার সাথে ডিলও করছে। কারণ এই চুরির ক্ষেত্রে সে ডেভিসকে পুরোপুরি ভরসাই করতে পারছিল না। এমনকি এবারে চুরিটা বেশ রিস্কিও ছিল, কিন্তু ডেভিস তো কোনো প্রকার ভায়োলেন্স পছন্দই করে না, যার কারণে মানি এবার ওরম্যানকে রেডি থাকতে বলে সেই চুরির জন্য। এমনকি ডেভিসের উপরও সে নজর রাখতে বলে। মানে বলাই যেতে পারে ওরম্যান ছিল মানির সেকেন্ড অপশন। ডেভিস যদি মিস করে তাহলে ওরম্যানের মাধ্যমে তার কাজ হাসিল করে নেবে সে। অন্যদিকে লু এবং শ্যারনকে দেখা যায়, তারা লাস্ট চুরির ব্যাপারে দুজনের সাথে কথা বলছিল। এ সময় জানা যায় স্যামির চুরি হওয়া ডায়মন্ডগুলোর ইন্স্যুরেন্স করা ছিল। এখন তার ডায়মন্ড চুরি হওয়ার জন্য সেই ইন্স্যুরেন্সে ক্লেম করতে চাচ্ছে। আর এটা দেখে শ্যারনের মনে হচ্ছে যে স্যামি হয়তো নিজেই নিজের জিনিস চুরি করে মিথ্যা নাটক করছে। শুরুর গল্পটা কিন্তু এমনই ছিল, যেখানে দেখা যায় স্যামি নিজেই কিন্তু নিজের ডায়মন্ডগুলো বেনের কাছে দিয়ে দিচ্ছিল। তো যাই হোক, উদ্দেশ্য হয়তো তার এখন সফল হয়নি। ডিটেকটিভগুলো কোনোভাবে কোনো কিছু বুঝতে পারছিল না, তাই শেষ পর্যন্ত তারা ডিসিশন নেয় যে স্যামির উপরে তারা লাই ডিটেক্টরের টেস্ট চালাবে। সে যদি সব কথা সত্যি বলে থাকে লাই ডিটেক্টর অবশ্যই সেটা সত্য বলেই প্রমাণিত করবে, আর ঠিক তখনই ইন্স্যুরেন্স তার সকল টাকায় পরিশোধ করে দেবে। অন্যদিকে লু কিন্তু স্যামিকে পুরোপুরি বিশ্বাস করছিল, কারণ এর আগের চুরিগুলোর মতো করেই এবারও চুরি হয়েছে। সে ভাবছে অবশ্যই এই বিষয়ের সাথে স্যামি জড়িত না, আর এই ধারণা থেকে সে তার কলিগদেরকে তার সকল প্ল্যানিংই জানিয়ে দেয়। সে এটাও বলতে থাকে যে তার মনে হয় এটার সাথে কোনোভাবেই স্যামি জড়িত না, এই চুরিটা অবশ্যই আগের চোর করেছে। এ সময় সে তার মতবাদের পক্ষে অনেকগুলো যুক্তি দাঁড় করে। সে সবাইকে বলে চোর সাধারণত 101-এর আশেপাশে চুরি করে থাকে। সে যার জিনিস চুরি করবে প্রথমত হ্যাকারের মাধ্যমে তার সকল ইনফরমেশনই বের করে নেয়, আর এই ইনফরমেশনগুলোর মাধ্যমে চোর জানতে পারে যে আসলে কোথায় সে মালগুলো সরবরাহ করা হচ্ছে, আর এই মালগুলি টার্গেট করে সে চুরি করে নেয়। এমনকি যে জায়গায় সে চুরি করে সেখানকার সিসি ক্যামেরাগুলো সে অফ করে দেয়। ঠিক এ সময় সেখানে লেফটেন্যান্ট চলে আসে। লুকে ছাড়া সবাইকে সে বের করে দেয়। এরপর লুকে সে মন মতো ঝাড়ে। সে বলে আগের চুরির বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত সে ঘাটাঘাটি কেন করছে, কারণ আগের কেসগুলো নিয়ে ঘাটাঘাটি করলে মিডিয়া আবারও অ্যাক্টিভ হয়ে যাবে, আর এতে তাদের অনেক বড় ক্ষতি হবে, কারণ সেই কেসগুলো তো পুলিশ কোনোভাবে সলভ করতে পারেনি। সিনটি শিফট হলে আমরা দেখতে পারি ওরম্যান একজনকে ফলো করছিল। সে লোকটা নিজের জুয়েলারি শপে ঢুকছিল। ওরম্যান তখন বন্দুক নিয়ে তার উপরে আক্রমণ চালিয়ে দেয়। এরপর তাকে মারধর করে তার ব্রিফকেসটা হাতিয়ে নেয়। তবুও সে ক্ষান্ত না হয়ে আশেপাশের গ্লাস ভেঙে সব জুয়েলারি সে নিয়ে নেয়। এরপরেও সে ক্ষান্ত হয় না, সেখানে থাকা একটা মহিলাকে সে অকারণেই মারতে শুরু করে। তবে এর পিছনে একটা কারণ ছিল, তার কোলের বাচ্চাটা তখন কান্নাকাটি করছিল, যেটা তার জন্য ক্ষতিকর বলে মনে করে সে। এরপরে সে দোকান থেকে সোজা পালিয়ে যায়। এই ফুটেজগুলো কিন্তু পুলিশের হাতে চলে যায়, কারণ সেখানে একটি সিসি ক্যামেরা ছিল। এই ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে লুক বুঝতে পারে যে এটা আগের চোরের কাণ্ড না, কারণ আগের চোর হলে এগুলো কোনো এভিডেন্সই তাদের কাছে থাকতো না। আর এই চুরির বিষয়টা কিন্তু ডেভিসও জানতে পারে, আর এই চুরির বিষয়টা দেখে ডেভিস প্রচণ্ড রেগে যায়, কারণ কিছুদিন আগে কিন্তু তাকে এই চুরি করার কথা বলা হয়েছিল। এখন তার পরিবর্তে অন্য কেউ চুরিটা করলো, তাই সে সোজা মানির সাথে দেখা করে তার সাথে রাগারাগি করতে থাকে। সে বলে তুমি কেন বিশ্বাসঘাতকতা করলে। সে আরও বলে যে তুমি যদি নেক্সট টাইম এ ধরনের কাজ করো তাহলে অবশ্যই আমি তোমার আর কোনো কাজ করছি না। মানি তখন উল্টো তার উপরে রাগারাগি করতে শুরু করে। ডেভিস তখন আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যেতে থাকে। ঘটনা শেষে মানি আবারও ওরম্যানের সাথে দেখা করে। সে আবারও ডেভিসের উপর নজর রাখতে বলে, কারণ মানি ভাবছিল ডেভিস রাগ করে কি না কি করে বসে, যেটার জন্য মানির কোনো ক্ষতি হয়ে যেতে পারে। ওরম্যানও মানির কথা মতো ডেভিসকে ফলো করতে থাকে। ডেভিস এ সময় তার হ্যাকারটির সাথে কথা বলতে গিয়েছিল।
হ্যাকার ডেভিসকে বলে শ্যারন কিন্তু খুবই চালাক একটা মহিলা। সে তার সকল কনভারসেশন একটি পর্ন সাইটের মাধ্যমে করে। বোঝো কথা, সারা পৃথিবীতে এত মিডিয়া থাকতে কিনা পর্ন সাইটের মাধ্যমে যোগাযোগ করে। আর করবে না কেন? কেউ তো আর তাকে এখানে এসে সন্দেহ করবে না। এ সময় ডেভিস শ্যারনের অ্যাকাউন্টে সেই অ্যাক্সেসটি নিয়ে নেয়, যে অ্যাকাউন্টের মাধ্যমে শ্যারন পর্ন সাইটে ঢোকে। এরপর সে মেসেজগুলো ঘাঁটতে শুরু করে, যে মেসেজগুলোর মাধ্যমে সে খুব ভালোভাবে বুঝতে পারে যে কোথায় কোন শিডিউলে সে চলছে। সে রিসেন্টলি শ্যারনের একটা অ্যাপয়েন্টমেন্ট দেখতে পারে। অ্যাপয়েন্টমেন্ট প্লেস ছিল একটা রেস্টুরেন্ট। তাই ডেভিসও ঠিক সময় মতো সেই রেস্টুরেন্টে পৌঁছে যায়। শ্যারন তার মিটিং শেষ করে রাস্তার পাশে গিয়ে দাঁড়ায়। ডেভিসও অচেনা মানুষের মতো তার পাশে গিয়ে দাঁড়ায়। ডেভিস তখন শ্যারনকে জিজ্ঞাসা করে কি কাজ করলে তেলের জন্য লাইন ধরে দাঁড়াতে হবে না। শ্যারন ছিল ইন্স্যুরেন্স স্টাফ, তাই সে খুব ভালো করেই জানে যে কথাকে কিভাবে পেঁচাতে হয়। তাই সে নিজেও পিছিয়ে না থেকে তার সাথে কথা বলতে শুরু করে। কথায় কথায় তাদের মধ্যে বেশ কিছুটা সময়ও পার হয়ে যায়। এরপর সিনটি শিফট হয়। ডেভিস নিজের বাসায় বসেছিল, তবে বাইরে তাকাতেই হেলমেট পরা একটা বাইকারকে সে দেখতে পারে, যে বাইকার কিনা ওই মুহূর্তে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। ডেভিস সঙ্গে সঙ্গে তাকে সন্দেহ করে বসে। তাই সে দেরি না করে সোজা তার গাড়ির কাছে চলে যায়। গাড়ি চেক করতেই সে পিছনের অংশে দেখে একটা ট্র্যাকিং ডিভাইস লাগানো আছে, যেটা দেখে ডেভিস বুঝে ফেলে যে কেউ না কেউ তাকে নজরে রাখছে। তাই এক মুহূর্ত সে আর দেরি না করে সেখান থেকে সোজা একটা রিসোর্টে চলে যায়, কারণ তার কাছে সেফটি ফার্স্ট। আর যেহেতু ডেভিস জায়গা মতো নেই, ওর ম্যানও তাকে আর কোনোভাবে ফলো করতে পারছিল না। তাই ডেভিসের খবর বের করতে সে সোজা চলে যায় সেই হ্যাকারটির কাছে। হ্যাকারকে সামনে পেয়েই সে সোজা মারতে শুরু করে। মানে ওর ম্যানের ওয়েলকামিং স্টাইলটাই মনে হয় এরকম। তো যাই হোক, সে তখন হ্যাকারকে বলে যে ডেভিস লাস্ট কোন বিষয়টি নিয়ে কাজ করছে, এমনকি তার নেক্সট প্ল্যানিং কি সেটা সম্পর্কে সে জানতে চায়। আর এই মুহূর্তেই সিনটি শিফট হয়ে যায়। অন্যদিকে লু বারবার চুরির দিনের ফুটেজগুলো দেখতে থাকে। হঠাৎ সে একটি গাড়িকে লক্ষ্য করে, যে গাড়িটা নিয়ে কিন্তু ডেভিস পালিয়েছিল। লু এই গাড়িটাকে সন্দেহ করছিল শুধুমাত্র একটা কারণে, আর সেটা হলো গাড়ির স্পিড কিন্তু কোনোভাবেই স্বাভাবিক ছিল না। পাশাপাশি সে গাড়িটা কিন্তু একই জায়গাতেই ঘোরাঘুরি করছিল। আর এই গাড়িটা খোঁজ করতে করতেই শেষ পর্যন্ত পার্কিং লটে সে চলে আসে, যে পার্কিং লটে ডেভিস তার গাড়ি চেঞ্জ করেছিল। লু এবার সোজা সে গাড়িটির সামনে চলে আসে। এই গাড়িটা তখনও পর্যন্ত কাভারে ঢাকা ছিল। আর এই গাড়িটা দেখেই লু সঙ্গে সঙ্গে বুঝে ফেলে এটাই সে গাড়ি, যে গাড়িটা সেদিন একই জায়গায় ঘোরাঘুরি করছিল। তখন সে ফরেন্সিক টিমকে ডেকে সব এভিডেন্স কালেকশন করতে বলে। ফরেন্সিক টিম এসে সেখান থেকে রক্তের স্যাম্পল বের করে নেয়। আপনারা হয়তো বুঝতে পারছেন, এই রক্ত কিন্তু ডেভিসের সেই মাথার রক্ত ছিল, যেটার জন্য ডেভিস নিজেও টেনশনাল ছিল। লুও কোনোভাবে দেরি না করে এই রক্ত ডিএনএ টেস্ট করতে বলে। অন্যদিকে ডেভিস এবং শ্যারন একটি রেস্টুরেন্টে বসে বসে দুজনের সাথে কথা বলতে থাকে। সত্যি বলতে শ্যারন কিন্তু খুবই স্মার্ট মেয়ে, মানে তার চোখ এড়ানোও কিন্তু এতটাও সহজ না। সে সবকিছুই আগে আগে বুঝতে পারে। শ্যারন এ সময় ডেভিসের দিকে তাকিয়েই ডেভিস সম্পর্কে অনেক কথাই বলতে থাকে। আর ডেভিস সম্পর্কে যেগুলো মন্তব্য সে করে সেগুলোর প্রায় সবগুলোই সত্য হয়ে যায়। মানে আজব একটা জিনিস, আমরা মানুষের পাশাপাশি থেকে মানুষকে বুঝতে পারি না, আর সে এক নজরেই মানুষকে বুঝে ফেলে। শুনলে অবাক হবেন যে শ্যারন এই সময় ডেভিসকে বলে যে ডেভিসের কাছে অনেক টাকা পয়সা আছে, আর এই টাকা পয়সাগুলো সে খুব কম সময়ের মধ্যে আর্ন করেছে। তো যাই হোক, এই সময় ডেভিস ভালো করে লক্ষ্য করে যে শ্যারন যেভাবে তার সম্পর্কে হুড় করে সব বলে দিচ্ছে, তাতে তার কাছে কিছু লুকানো ঠিক হবে না। কারণ সে যতটাই তার সাথে মিশবে তার সম্পর্কে সে ততটাই ভালো ধারণা পাবে। তাই এবার সে সোজা বলে দেয় সে একজন চোর। শ্যারন বলে যে তাহলে আমার কাছে তোমার কি প্রয়োজন? ডেভিস বলে তোমার বড় বড় ক্লায়েন্টগুলোকে আমার দরকার, যারা তাদের দামি দামি জিনিসের ইন্স্যুরেন্সগুলো তোমার কাছে করেছে। ডেভিসের উদ্দেশ্য তাদেরকে টার্গেট করা। সে শ্যারনকে আরও বলে যদি এই কাজে সে সহযোগিতা করে তাহলে অবশ্যই তাকে কমিশন দেওয়া হবে, যে কমিশন শ্যারনের লাইফকে পুরোই চেঞ্জ করে দিতে পারবে। শ্যারন কিন্তু সৎ মেয়ে ছিল, তাই ডেভিসের প্রপোজাল সোজা সে না করে দেয়। বাস ডেভিস আবারও তাকে বোঝাতে শুরু করে। সে বলে যে তুমি যতটা ট্যালেন্ট তোমাকে কিন্তু মূল্যায়ন করা হচ্ছে না। তোমার অফিস চাইলে কিন্তু তোমাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারতো। পক্ষান্তরে তুমি এই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে যা পাচ্ছ সেটা দিয়ে তুমি সারা জীবনও কিছু করতে পারবে না। এরপরে শ্যারন তাকে সোজা বলে দেয় যে কোনোভাবেই সে ডেভিসের কথা শুনবে না, কারণ ডেভিসের মতো চোরের পার্টনার হয়ে সে কোনোভাবেই থাকতে চায় না। এরপর শ্যারন সেখান থেকে উঠে চলে যেতে থাকে। ডেভিস বলে তুমি চলে যাচ্ছ ভালো কথা, কিন্তু তোমার মত যদি কখনো চেঞ্জ হয় তাহলে ইনস্টাগ্রামে অবশ্যই সমুদ্রের ফটো আপলোড করবে, যেটা দেখে আমি বুঝে যাব যে তুমি তোমার মত চেঞ্জ করেছো। শ্যারন চলে যাওয়ার পর ডেভিস আবারও সে বাইকারকে দেখতে পারে। এরপর সে তার গাড়ি নিয়ে বাইকারের পিছু লাগে। দুজনের মাঝে বেশ কিছুক্ষণ যাবৎ রেসিং চলতে থাকে, আর এতে তাদের গাড়ির স্পিড অনেক বেশি হয়ে যায়। রাস্তার মধ্যে ডেভিস প্রায় তাকে ধরেই ফেলছিল, কিন্তু আবারও তাদের দুজনের মাঝে ডিস্টেন্স তৈরি হয়। তবে শেষ মুহূর্তের দিকে এসে সে বাইকার একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে যায়। এত বড় অ্যাক্সিডেন্টের পরেও সে বাইকারের কিন্তু খুব একটা কিছু হয় না। সে আঘাতপ্রাপ্ত পা নিয়েই পাশের একটা সুপার শপে ঢুকে পড়ে। ডেভিসও তার পিছু ছাড়ে না। সুপার শপে ঢুকে ডেভিস তাকে ধরে ফেলে। আর এই মুহূর্তে আমরা দেখতে পারি এই ব্যক্তিটাই কিন্তু ওরম্যান। ডেভিস কিন্তু ওরম্যানকে চেনে না, তাই সে তাকে ঘুষি মেরে জিজ্ঞাসা করে তুই কার হয়ে কাজ করিস। ঘুষি খাওয়ার পরেও ওরম্যান তাকে কোনো উত্তরই দেয় না। ওরম্যান যদিও তার কথার উত্তর দিচ্ছিল না, তবুও ডেভিস খুব একটা সিন ক্রিয়েট করে না, কারণ এটা তো ডেভিসের একটা অভ্যাস।
বাইরে সে কখনোই সিন ক্রিয়েট করবে না। তাই ওরম্যানকে শেষবারের মতো সাবধান করে সেখান থেকে সে বেরিয়ে পড়ে। অন্যদিকে পুলিশরা একটা ভুল করে বসে, তারা পথের মাঝে নাবালক একটা ছেলেকে সেই চোর ভেবে গুলি করে বসে, অর্থাৎ যে চোরটাকে তারা এতদিন যাবৎ খুঁজছে। গুলি করার সময়টাতে লু সেখানে ছিল না, তবে এর মধ্যেই লু সেখানে চলে আসে। সে দেখে নাবালক সেই ছেলেটা গুলি খেয়ে পড়ে মরে আছে। এই ছেলেটাও কিন্তু একটা চোর ছিল, কিন্তু তাদের সে টার্গেটের চোর এটা না, তাদের টার্গেটের চোর ছিল ডেভিস। এ সময় পুলিশ নিজেদেরকে বাঁচানোর জন্য একটা ড্রামা তৈরি করে। তারা আসলে সে চোরটাকে এনকাউন্টার দেখাবে, তাই একটা বন্দুক সে বালকের হাতে ঢুকিয়ে দেয়, যেন পুলিশ দেখাতে পারে তার সেলফ ডিফেন্সের কারণেই সেই বালকটাকে মেরে ফেলেছে। এরপরেও লু লেফটেন্যান্টের কাছে সব সত্যি কথা বলে দেয়, কিন্তু বাকি দুই পুলিশের কথা কিন্তু ভিন্ন ছিল। লেফটেন্যান্ট প্রচণ্ড রেগে যায়, এরপর তাদের তিনজনকেই সে সাসপেন্ড করে দেয়। অন্যদিকে শ্যারন একটি ঝামেলায় পড়ে যায়। শ্যারনকে মনরো নামের একজন ধনী ব্যক্তি তার নিজের বিয়ের ইন্স্যুরেন্সের দায়িত্ব দিয়েছিল, কিন্তু পরবর্তীতে এটা শ্যারনকে না দিয়ে বরং ম্যাডলিনকে দেওয়া হয়। আর ম্যাডলিন নামের এই মেয়েটা কিন্তু খুব কম দিন হলো এখানে জয়েন করেছে। সেই অনুপাতে শ্যারন কিন্তু তার বেশ সিনিয়র ছিল, আর সিনিয়রের কাছ থেকে একটা কাজ ছিনিয়ে নিয়ে জুনিয়রকে দেওয়া কিন্তু অনেকটাই অপমানজনক। এমনকি শ্যারনের পুরো কাজের ক্রেডিট এখন ম্যাডলিনকে দেওয়া হচ্ছে। সবশেষে শ্যারন বুঝতে পারে যে এই নৈতিকতাগুলো কোনোভাবে কাজ করে না। সে যতই নীতি নিয়ে চলুক, এই পৃথিবী কখনোই নীতিবাজ মানুষের কোনো দামই দেয় না। তাই এ সময় ডেভিসের কথা তার মনে পড়ে যায়। সে সোজা সমুদ্র সৈকতে গিয়ে সমুদ্রের একটা ছবি তার ইনস্টাগ্রামে আপলোড করে দেয়। মানে তো আপনারা বুঝতেই পারছেন, ডেভিস বলেছিল সমুদ্র সৈকতের পিকচার যদি সে আপলোড করে তাহলে সে ধরে নেবে তার কথা সে রাজি হয়ে গেছে। আপলোড করা এই ফটো দেখে ডেভিস সঙ্গে সঙ্গে শ্যারনের সাথে দেখা করে। শ্যারন তখন তাকে বলতে থাকে কয়েকদিন পর তাদের একটা ধনী ক্লায়েন্টের বিয়ে হবে, যে বিয়েতে প্রায় $55 লাখ ডায়মন্ড থাকবে, পাশাপাশি নগদ টাকাও বেশ পরিমাণ থাকবে। সব মিলিয়ে প্রায় $1,10,00,000 টাকার চুরির সুযোগ পাওয়া যাবে। সবশেষে শ্যারন আবার তার নিজের কমিশনের কথাও জানিয়ে দেয়। সে $30 লাখ তার কাছে চেয়ে বসে। আরেকটি মজার ব্যাপার হলো, এত বড় অ্যামাউন্টের চুরি কিন্তু এর আগে ডেভিস কখনো করেনি। তাই বলাই যেতে পারে এই সময় ডেভিস বেশ এক্সাইটেডও ছিল এবং কনফিউশনেও ছিল। ডেভিস আরেকটি বিষয় ভাবে যে যেখানে এত মূল্যবান জিনিস থাকে সেখানকার সিকিউরিটিও তো হাই লেভেলে থাকবে, আর এত হাই লেভেলের সিকিউরিটি ব্রেক করা তার পক্ষে সম্ভব হবে কিনা। সবকিছু ভেবে ডেভিস কোনোভাবে সিদ্ধান্ত নিতে পারছিল না যে এই চুরিটা তার করা উচিত হচ্ছে কিনা। অন্যদিকে লুইয়ের হাতে সেদিনের রক্তের ডিএনএ টেস্টের রিপোর্ট চলে আসে। ডিএনএ টেস্টে কিন্তু ডেভিসের নামই চলে আসে, কারণ রক্তটা তো ডেভিসেরই ছিল। ডেভিসের রিপোর্ট আসায় তার সকল প্রকার তথ্য তখন তাদের কাছে চলে আসে, যেখানে ডেভিসের অরিজিনাল অ্যাড্রেসও দেওয়া ছিল। লু সোজা সেই অ্যাড্রেস অনুযায়ী পৌঁছে যায়। তার দেখা হয় ডেভিসের মায়ের সাথে। এ সময় ডেভিসের মা ডেভিসকে একটা ভয়েস মেসেজ পাঠায়, তবে সে যে ভয়েস মেসেজ পাঠালো সেটা কোনোভাবে ডিটেকটিভকে বুঝতে দেয় না। ভয়েস মেসেজটি পাওয়া মাত্র ডেভিস বুঝতে পারে যে কোনো না কোনো ঝামেলা হয়েছে, তাই সে সঙ্গে সঙ্গে তার মাকে কল করে। তার মা তখন তাকে জানায় যে একটা পুলিশ অফিসার তার খোঁজে এসেছে। এরপর তার মা ডিটেকটিভের হাতে সে ফোনটি তুলে দেয়। ডিটেকটিভ লুয়ের ভয়েস শোনা মাত্র ডেভিস ভয় পেয়ে যায়, পাশাপাশি সে বেশ চিন্তায় পড়ে যায়। সে এত সতর্ক হওয়ার পরেও পুলিশ তাকে সন্দেহ করা শুরু করেছে। এরপর ডেভিস শ্যারনের সাথে দেখা করে। ডেভিস এর সময় শ্যারনের কাছ থেকে বিয়ের সকল প্রকার ইনফরমেশন নিয়ে নেয়। ডেভিস চিন্তা করতে থাকে যে এই চুরির পর সে আর কখনোই চুরিতে হাত দেবে না। এই চুরির মাধ্যমে সে যত টাকা পাবে সেটা দিয়ে বাদবাকি জীবন সে ভালোভাবে পার করে দেবে। এ সময় ডেভিস শ্যারনকে একটা নতুন মোবাইল এবং সিম কার্ড দিয়ে দেয়। এমনকি প্রত্যেকবার কথা শেষে সেগুলোকে ড্যামেজ করতে বলে সে। এরপর থেকেই যে সেন্টারে বিয়ে হবে সেই সেন্টারের চারপাশ দিয়ে সে ঘুরতে শুরু করে। সে এই জায়গায় ঘোরাঘুরি করে বোঝার চেষ্টা করছিল কোন জায়গা দিয়ে সে চুরি করতে ঢুকবে এবং কিভাবে বের হয়ে আসবে। এরপর ডেভিস শ্যারনকে কল করে। সে বলে বিয়ের দিন যে গার্ডরা গার্ড দেবে তাদের লিস্ট দরকার। শ্যারন তখন সিকিউরিটি গার্ডের লিস্টগুলো ডেভিসকে দিয়ে দেয়। এরপরে ওরম্যান শ্যারনকে অ্যাটাক করে, তাকে মারধর করে ডেভিসের সকল প্ল্যানিংয়ে জেনে নেয়। শ্যারন তখন চিন্তা করতে থাকে যে অবশ্যই সে একটা বড় ঝামেলায় পড়তে যাচ্ছে। পরবর্তীতে দেখা যায় শ্যারন এবং লু একই জিম সেন্টারে জিম করত। শ্যারন কোনো উপায় না পেয়ে লুকে সবকিছুই জানিয়ে দেয়। লু কিন্তু অলরেডি সাসপেন্ডেড, তবুও সে একা একাই এই বিষয়টি নিয়ে তদন্ত করতে শুরু করে। এরপর আমরা দেখতে পারি দুদিন আগে থেকেই সেই বিয়ে পার্টির সকল আয়োজনই শুরু করা হয়েছিল, কারণ এটা তো অনেক বড় একটা বিয়ে ছিল। এতদিনে ডেভিস তার চুরির প্ল্যানিং পাকাপোক্ত করে ফেলে। অন্যদিকে লুও তাকে ধরে ফেলবে বলে চিন্তা করতে থাকে। আর এই ফাঁকে ওরম্যানের প্ল্যান হচ্ছে চুরি করা সেই জিনিসগুলো ডেভিসের কাছ থেকে সে হাতিয়ে নেবে। মানে বুঝতে পারছেন কি ঘটতে যাচ্ছে? তো যাই হোক, বিয়ের ডায়মন্ডগুলো কিন্তু কুরিয়ারের মাধ্যমে আসার কথা ছিল। লু প্লেনের ভিতরেই কুরিয়ারের সে লোককে আটকে দেয়, এমনকি নিজেই সে ব্রিফকেসটি নিয়ে যেতে শুরু করে। এয়ারপোর্টের বাইরে সে ডায়মন্ড বহন করার জন্য যে গাড়ি রেডি ছিল সে গাড়ির ড্রাইভারকে সরিয়ে ডেভিস নিজে ড্রাইভার হয়ে বসে থাকে। অন্যদিকে ওরম্যান একটি ওয়েটারকে সরিয়ে নিজেকে সেখানে প্রতিস্থাপন করে। অন্যদিকে দেখা যায় লু যখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসে তখন ডেভিস নাম ডেকে তার দিকে নিয়ে আসে। তবে এখানে কিন্তু একটা মজার ব্যাপার আছে, লু কিন্তু এখনো পর্যন্ত ডেভিসকে চিনতে পারেনি, কারণ ডিএনএ টেস্টে ডেভিসের সে ফাইলে এখনো পর্যন্ত কোনো ছবি অ্যাটাচ করা হয়নি, যে কারণে সে নিশ্চিন্তায় ডেভিসের গাড়িতে ভ্রমণ করতে থাকে। কিন্তু লু এ সময় বেশ টেনশনাল ছিল। এত বছর যাবৎ যে চোরকে সে খুঁজে বেড়াচ্ছে তাকে আজকে ধরতে পারবে তো সে? ডেভিস কিন্তু কোনো কিছুতে কম যায় না।
সে লুকিং গ্লাসের মাধ্যমে তাকে দেখে অনেকটাই সন্দেহ করতে থাকে। তাই সে আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য লুয়ের সাথে কথা বলতে শুরু করে। এ সময় লুও ডেভিসকে নানা রকম প্রশ্ন করতে থাকে। মানে তারা দুজনই তো যে যার জায়গা থেকে চোর পুলিশ খেলছে, কেউই কিন্তু তাদের সঠিক পরিচয় নেই। এর কিছুক্ষণের মধ্যে তারা হোটেলে পৌঁছে যায়। তারপর তারা সোজা সেই ফ্লোরে চলে যায় যেখানে মনরো এবং তার গার্লফ্রেন্ড আছে। তবে একটা সুযোগ পাওয়া মাত্র ডেভিস সঙ্গে সঙ্গে গান বের করে লুকে তার গান পয়েন্টে নিয়ে নেয়। আর এই ঘটনা থেকে লু খুব সহজেই বুঝতে পারে যে এটাই সেই ডেভিস যাকে সে এতদিন যাবৎ খুঁজে বেড়াচ্ছে। ওই রুমে তারা দুজন ছাড়াও কিন্তু মনরো এবং তার গার্লফ্রেন্ড ছিল। এখন এই রুমে তারা চারজন ছাড়া কিন্তু অন্য কেউ ছিল না। তাই ডেভিসের জন্য এই তিনজনকে কন্ট্রোল করা কিন্তু খুব একটা কঠিন ছিল না। এরপর ডেভিস তাদের তিনজনকে লাইন ধরিয়ে দাঁড়িয়ে রাখে। ডেভিস এবার মনরুকে লকারের পাসওয়ার্ড দিতে বলে। পাসওয়ার্ড পাওয়া মাত্র সে লকারটি সে খুলে সব টাকায় ফ্লোরে রেখে দেয়। তখন এই টাকাগুলো সে মেয়ের মাধ্যমে গুছিয়ে নেয়। অন্যদিকে লুক এসে ডায়মন্ডের ব্রিফকেস খুলতে বলে। আর এই ব্রিফকেসের পিনকোড কিন্তু লুয়ের কাছে ছিল। আর এই ব্রিফকেসেই লুয়ের গান আগে থেকে রাখা ছিল। এবার লু সে গানটা হাতে নিয়েই সঙ্গে সঙ্গে ডেভিসকে তাক করে বসে। সে বলে, আমি একজন পুলিশ, তোমাকে ধরার জন্যই আমি এখানে এসেছি। ডেভিস তখন বেশ ঘাবড়ে যায়। তারপরেও সে সাহস নিয়ে আবারও তাকে বলতে থাকে, তুমি যদি আমাকে গুলি করো তাহলে আমিও তোমাকে গুলি করে দেব। এরপর দুজন দুজনের সাথে তর্ক করতে শুরু করে। ঠিক এই মুহূর্তে ওরম্যান সেখানে চলে আসে। সে সোজা এসে ডেভিসকেই বন্দুকের ডগায় নিয়ে নেয়। মানে এই ধরনের ব্যাপারগুলোকে তো আমরা উড়ে এসে জুড়ে বসা বলি। ভিতরে কে কে আছে কি হচ্ছে কোনো কিছু না বুঝে সে সোজা এসে একটা অ্যাটেম্প নিচ্ছে। তো যাই হোক, এর আগ পর্যন্ত লু কিন্তু ডেভিসের সাথে খুব শান্তিতেই ছিল, কারণ লু তো খুব ভালো করে জানে যে ডেভিস কাউকে আঘাত করে না। কিন্তু ওরম্যান তো ছিল পুরোপুরি ফাটাবাস, তার তো কোনো প্রকার দয়ামায়া ছিল না, যার কারণে এই মুহূর্তে সিচুয়েশনটা হ্যান্ডেল করা লুর জন্য অনেকটা কঠিন হয়ে যায়। এরপর ওরম্যান ডায়মন্ডগুলো তার দিকে দিতে বলে। এমনকি সে বলছিল লুকে সে মেরে ফেলবে। ওরম্যান এই সময় লুকে মেরে ফেলতে চাচ্ছে শুধুমাত্র একটা কারণে, সেটা হলো লু একজন পুলিশ অফিসার। সে তো ওরম্যানকে দেখে ফেলেছে। তাই ওরম্যান যদি লুকে বেঁচে রাখে, লু পরবর্তীতে তার উপর অ্যাকশন নেবে। তবে এই মুহূর্তে ওরম্যান লুকে গুলি করতে যাচ্ছিল। ঠিক তখনই ডেভিস ওরম্যানকে গুলি করে বসে। আর এই গুলিতেই ওরম্যান সেখানেই মারা যায়। এই ঘটনাতে ডেভিসের প্রতি লুয়ের সিম্প্যাথি চলে আসে, কারণ ডেভিস যতই খারাপ হোক তাকে তো বাঁচিয়েছে। এই সময় লু ডেভিসকে বলে বাইরে গাড়ি রাখা আছে, সে যেন অবশ্যই এখান থেকে পালিয়ে যায়। মানে তাকে সে একটা সুযোগ দিচ্ছে। এর পরবর্তীতে এখানকার সবকিছুই লু সামলে নেবে। এমনকি সবাইকে সে বলে দিবে যে 101-এর আসল চোরটাই ছিল ওরম্যান। আর এভাবে ডেভিস সারা জীবনের জন্য ঝামেলামুক্ত হয়ে যাবে। ডেভিস তখন বুঝতে পারে যে এই জীবন থেকে সে বেরিয়ে আসার একটি সুযোগ পাচ্ছে। তাই নতুন করে সুন্দর একটা জীবন গড়ার জন্য সেখান থেকে সে পালাতে শুরু করে। অন্যদিকে মনরো তো এই সবকিছু দেখে ফেললো। তাই সে ডায়লগ দিতে থাকে, আমি সবাইকে জেলের ভাত খাওয়াবো। তখন লু বলে যে আমি তোমার ডায়মন্ডগুলো নিয়ে যাচ্ছি, তুমি যদি বেশি বেশি বোঝো তাহলে তোমার বিরুদ্ধে কিন্তু তদন্ত শুরু করে দেব। কারণ লু জানতো সে অবৈধভাবে ডায়মন্ড পাচার করে, এমনকি সরকারকে ট্যাক্স ফাঁকি দেয়। আর এটা মনরো জানে যে লু তার সম্পর্কে সবকিছুই জানে। তাই এবারের বারে মনরো নিজেও থেমে যায়। এরপর লু বেরিয়ে আসে। আমরা দেখতে পারি লু মনোর কাছ থেকে ডায়মন্ডগুলো নিয়ে এসেছে। এই ডায়মন্ডগুলো নিয়ে সে সোজা শ্যারনের কাছে গিয়ে তাকে দিয়ে দেয়। শ্যারনকে এই ডায়মন্ড দেওয়ার পিছনে তার একটাই কারণ ছিল, সেটা হলো শ্যারন যেন এরপর থেকে কোনো প্রকার অপরাধমূলক কাজে হাত না দেয়। এমনকি এই ডায়মন্ড বিক্রির টাকা দিয়ে সে সারা জীবন যেন ভালোভাবে চলতে পারে। শ্যারন তখন ফোন বের করে লুকে একটি ছবি দেখায়। মূলত ডেভিস এই ছবিটা তাকে পাঠিয়েছে। ডেভিস বলেছে এই ছবির জায়গা মতো সে যেন পৌঁছে যায়। লু তখন সে জায়গা মতো পৌঁছে যায়। পার্কিং এরিয়াতে সে একটা গাড়িও দেখতে পারে। এরপর সে সোজা সে গাড়িতে ঢুকে পড়ে। গাড়িতে ঢুকে সে দেখতে পারে সেখানে চাবিও রাখা আছে। আর এটা ছিল ডেভিসের পক্ষ থেকে লুয়ের জন্য একটি উপহার, কারণ লুর গাড়িটা অনেকটাই পুরনো হয়ে গেছে। ডেভিসকে লু সুন্দরভাবে বাঁচার একটা সুযোগ দিয়েছে বলে তাকে এই উপহারের ব্যবস্থা সে করেছে। এরপর আমরা দেখতে পারি ডেভিস তার গার্লফ্রেন্ডের কাছেও একটি খাম পাঠিয়েছে। সে কখনই তার নিজের আসল পরিচয় কাউকে জানায়নি, তবে এই খামে তার ফ্যামিলি ফটো সে পাঠিয়েছে। আর সবশেষে ডেভিস সেই জায়গা থেকে অন্য একটি জায়গার উদ্দেশ্যে রওনা হয়, কারণ সে অন্য একটি শহরে গিয়ে নতুন করে সুন্দর একটা জীবনযাপন করবে। আর ডেভিসের এই পথ চলার মধ্যে দিয়েই আজকের এই সুন্দর গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পার্সোনালি এই মুভির গল্পটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদেরও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আর ভিডিও শেষের ছোট একটা আবদার থাকবে, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বিদায় নেওয়ার সময় হয়ে গেল, দেখা হবে পরবর্তী আরেকটি সুন্দর ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।